একটা নতুন বাবা খুঁজে পাওয়া গেছে। বাবা সন্তান বাবা তো খুঁজে পাবি, এর এমন নতুন কি? না, এটা সেই বাবা না। বিএনপির সেক্রেটারি ফখরুল, মির্জা ফখরুল আলমগীর, মির্জা ফখরুল আলমগীর বিএনপি একটা নতুন বাবা খুঁজে পাইছে। কে সে বাবা? এই বাবার নাম হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। বোঝা না? ইউনূস সাহেব একটা বড় ধরনের সন্তান খুঁজে পাইছেন, তাও বলা যায়। এনিওয়ে, আজকে সব পত্রিকার হেডলাইন হলো ইউনূস সাহেবকে বাবা খুঁজে পাইছেন, ইউনূস সাহেবকে বাবা হিসেবে খুঁজে পাইছেন ফখরুল। না, এই ভাষা লেখা নেই, কিন্তু যা লেখা হয়েছে তার অর্থ হলো এটা। লেখা হয়েছে, হেডলাইন বেশ লম্বা, যেমন একটা পত্রিকার হেডলাইন পড়তেছে, শোনেন। প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, কোথায়? ইউএনএ গিয়ে হয়তো বক্তৃতায় কোথাও, এরকম কিছু একটা ধরে নেন, অসুবিধা কি? কেন উনি এখন ইউনূসের বগলে বগলে ঘুরতেছেন। তো প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন তখন নাকি মির্জা ফখরুলের মনে হচ্ছিল জিয়াউর রহমানের কণ্ঠ শুনতেছে। বুঝছে? এই জন্য বলছি যে এক নয়া বাবার হাত ধরে ফখরুলের দল এখন ইন্ডিয়ার কোলে উঠার প্রস্তুতি নিচ্ছে। এটা পরে আসতেছি, বিস্তারিত করেন, মূল কথাটা বলে নি আরেকটু। এই যে বাবা খুঁজে পাওয়ার মিথ্যা কথাটা বললেন ফখরুল, এটা মিথ্যা কেন? ফখরুলের বয়স কত হবে? 70 আশপাশ কিছু একটা। ফখরুল বিএনপিতে কবে যোগ দিচ্ছেন এইটা অনেকে জানেন না। আমার জানা মতে এটা অ্যারাউন্ড 91 ইলেকশনটার পরে। 91 ইলেকশন মানে মনে করে দিই কন্টেম্পোরারি আশপাশের ঘটনাগুলি। 91 ইলেকশন মানে 9 বছরের এরশাদের শাসনের অবসানের পরে যে ইলেকশনটা হয়েছিল, ওই ইলেকশনটা হলো 91 সালে। ওই ইলেকশনের পরে বা আগে পিছিয়ে ফখরুল সাহেব বিএনপিতে যোগদান করেছিলেন। আগে কি ছিলেন? আগে ছিলেন এক রাজাকারের ছেলে। রাজাকারের ছেলেরা যা হয় বামপন্থী দল করে, সেরকমই ছাত্র ইউনিয়নের সাথে সম্পর্ক রাখা একটা লোক। রাজাকার না, এলে গায়ের গন্ধ তাড়াতে হবে, বেশ গন্ধ তাড়ানোর স্প্রে সেন্ট বলতে পারেন হলো ছাত্র ইউনিয়ন। তো অনেকে আছে এরকম, রাজাকার বাবার ছেলে ছাত্র ইউনিয়ন করে। তো উনি জয়েন করলেন বিএনপিতে, তাও কার হাত ধরে? নিজে নিজে করবেন এই মূলদয় নেই তার, এই সাহস নাই তার। আমি যতটুকু শুনেছি এটা শফির রহমান সাহেব তাকে হাত ধরে নিয়ে গেছে। ওই যে যাই দিনের শফিক সাহেব তাকে হাত ধরে নিয়ে গেছিলেন বিএনপি। আচ্ছা, তাহলে এখন বলেন, যে লোকটা 91 সালে আশপাশে বিএনপিতে জয়েন করছে, উনি জিয়াউর রহমানের কণ্ঠ শুনলেন কোন দিক থেকে? বুঝলো? গল্প বলার আগে একটু বানায় বলবেন না ঠিক মতন? ডাইন্ডা বাইরে তাকাবেন না। হ্যাঁ, জিয়াউর রহমানের গলা শুনতে গেলে আপনাকে 75 সালে অন্তত ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তাইলে না বুঝবেন জিয়াউর রহমান কে ছিল। কারণ মানুষের বুঝবার মতো ন্যূনতম একটা বয়স লাগে। হ্যাঁ, 5-6 বছরেও মানুষ জিয়াউর রহমানকে দেখছে, কিন্তু এই দেখা আর বুঝা এক কথা না। বোঝার জন্য যতটুকু মন লাগে, মনের ম্যাচুরিটি লাগে, এটা 18 বছরের আশেপাশে হলে তখন মনে করা হয় যে হ্যাঁ, এই লোকটা এখন বুঝে বলতে কিছুটা হলো, যদিও পোলাপানি থাকে, তখন স্বভাবগুলো থাকে। যাই হোক, তাহলে এই যে চাপাটা উনি মারলেন, এটা তো বেশ অর্গানাইজ চাপা বোঝা যাচ্ছে। একবারে লন্ডন থেকে আসছে বোঝা যাচ্ছে এই চাপা। এখন তাকে রায় দিয়ে দেওয়া হয়েছে, জাপকা ধরো, ইউনূস সাহেবকে জাপকায় ধরো, টাইম হয়ে গেছে, তাই কিনা? আমার অনুমানের তাই মির্জা সাহেব কোনো কিছুর পড়াও না করে একেবারে ইউনূস সাহেবের করলে উঠতে গেছে, নয়া বাবার হাত ধরে তার রেডি হইতেছে। কেন? কারণ এদিকে আবার ইউনূস সাহেবের একই প্রবলেম, তারও কাপড় খুলে যায় অবস্থা। বাংলাদেশে কিছুই করতে পারে নাই, কৃষি ঐক্যমত কিসের কি? উনি আর আলী রিয়াজ একদম ব্যর্থতার গোবরে মাথা বুঝা বসে আছেন, তাদের আর কোনো বেরোনোর রাস্তা নেই, তাদের একই প্রবলেম। ইউনূস সাহেবের কথা যদি বলি আরো স্পেসিফিক, বিরাট আশা করে, তবে শেষ আশা করে গেছিলেন এবার আমেরিকায়। উনি যাওয়ার একদিন পরে আমি শিওর হয়ে গেছি যে আমেরিকাতে গিয়ে তারা ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করারও কোনো মিটিং করতে পারছেন না। ট্রাম্প সাহেব তাদের এই যে রেয়ার আর্থ বিক্রির যে পরিকল্পনা, এই বিক্রি করে তারা আমেরিকার প্রিয় পাত্র হয়ে উঠবেন, নম্বর 1, সেই যে পরিকল্পনা। শুধু তাই না,
ইভেন রেয়ার আর্থ বিক্রি করে কে কত কমিশন খাইবেন ওটা পর্যন্ত ফিক্সড হয়ে গেছিল। পিটারাসও খুব দক্ষ লোক আর কি, কাকে কত পার্সেন্ট কমিশন দিয়ে ওরা বন্ধু ঠিক হয়ে গেছিল। শুনলে কোনো দিন শুনবেন আপনি, আজকে আমি বলতেছি না, এগুলো ঠিকঠাক। এবং নারী পুরুষের সাম্য আছে আবার ওখানে, দুইজন যদি নারী থাকে তো দুইজন পুরুষ আছে, এরকম অদ্ভুত জিনিস, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু সব উচ্ছ্বাস পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে। তারা এখন পর্যন্ত এই বিষয় নিয়ে ট্রাম্পের সাথে দেখা করতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। তাহলে ইউনূস সাহেব এখন কোথায় যাবেন? একদিকে ব্যর্থ হলো যে উনি ক্ষমতায় নেওয়ার পরে খেয়ালই করেন নাই, জানেনই না যখন ক্ষমতা নেওয়াটাই তো একটা লিগ্যাল প্রবলেম হয়ে থাকবে। লিগ্যাল প্রবলেম না থাকলেও এটাকে লিগ্যাল প্রবলেম বানানো হবে। সেটা কি? আপনি জোর করে ক্ষমতা নেন, আপনি তো কন্টিনিউটি না। আর হাসিনা তো আপনাকে নির্বাচিত কারো হাতে ক্ষমতা হিসাবে ক্ষমতা দিয়ে যায় নাই। তাহলে আপনার ক্ষমতা নেওয়ার ভিত্তি কি? এইসব প্রশ্ন তুলে আপনাকে বিব্রত করবে, না করা গেলেও করবে। কে করবে? যে আগামীতে ক্ষমতা আসবে সে করবে। এবং সেইটা নিয়ে আপনার দুজনের মধ্যে একটা ব্ল্যাকমেলের সম্পর্ক হবে, ঠিক যেভাবে হাসিনার সাথে মঈনের সম্পর্ক একটা ব্ল্যাকমেলের সম্পর্ক ছিল। শেষ জীবনে হাসিনা ক্ষমতা নেওয়ার পরে যখন মঈন তাকে সিটের কারচুপি করে জিতাই দিল, সেই মঈনকেই উনি ব্ল্যাকমেল করছেন। মঈন ভয়ে এই যে দেশ ছাড়ছেন, মঈন ফখরুদ্দিন দুজনাই তারা কেউ আর কখনো দেশে ফিরে আসেন নাই। এমনকি মঈনের যে 2 ব্রিগেডিয়ার 2 বগলে থাকতো, বাড়ি আর সিদ্দিকি, বাড়ি আমেরিকায় মুদি দোকানে চাকরি করে, বুঝছেন? এবার কত বড় ডান্নাত। আর সিদ্দিকি ওটি বালা, মঈনের কাছ থেকেই উনি নিজের একটা মেজাজ জোগাড় করছিলেন। কিন্তু কন্ডিশন হলো আনসারে যাইতে হবে, আনসারের প্রধান হয়ে বসে থাকতে হবে। আর্মির ভিতরে কেউ যখন আনসারের প্রধান হয় তাকে খুবই নিচাভাবে দেখা হয়, যে এই লোকটা যে গেছে এই লোকটা আর আর্মিতে ফিরতে পারবে না, এটা ধরে নেওয়া হয়। তাই হয়েছিল। পরবর্তীকালে আমেরিকাকে ধরে সিদ্দিক সাহেব সিঙ্গাপুর ইউনিভার্সিটির 2টা লেকচার দেওয়ার সুযোগ নিয়েছিলেন কিছু সময়ের জন্য। পরে কি হয়েছে আর জানি না, হাওয়া হয়ে গেছে। মঈন ফখরুদ্দিনই হাওয়া হয়ে গেছে, ওনারা তো হবেনি। তাহলে সবই ঘটেছিল হাসিনার চোটপাটের কারণে, হাসিনার প্রতিশোধের কারণে। ক্ষমতা খুব মজার জিনিস। ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে এগুলো তার হুঁশ ছিল না, না তার, না উনি যাকে বিশ্বাস করেছিলেন এত বেশি করে বিশাল দিগ্গজ লোক হিসেবে আলী রিয়াজকে, না আলী রিয়াজের এগুলো নিয়ে কোনো খবর ছিল বা আন্দাজ ছিল। উনি শুরু করে দিলেন জুলাই সনদ, কি কি সংস্কার করবেন। শুনতে খুব ভালো লাগে, আপনি বিরাট বিপ্লবী সংস্কার করে দিতেছেন। এখন সংস্কার বলেন আর যাই বলেন, এইটাকে কনস্টিটিউশনালাইজ করবেন কি করে, এটাকে আইনি ভিত্তি দিবেন কি করে, এগুলা তো কখনো চিন্তা করে দেখেন নাই। যারা পুরুষ ক্ষমতা নিয়েছিল এরকম আমাদের আগের জন্মের, যেটা বলছিলাম এরশাদ বা জিয়া রহমান, সেগুলোও স্টাডি করেন নাই। মঈনের দশা সেটাও স্টাডি করেন নাই। ফলে এখন আপনারা ক্রমশ বিএনপি তারেক জিয়া যখন এটা দিয়ে আপনাদের আত্মসম্মান দিতে চাচ্ছিল, সেই সময় মানুষ তখন ইউনূসের পক্ষে ছিল, ফলে খুব একটা সুবিধা করতে পারে নাই। ফলে ঐক্যমত্য কমিশনে বহু পুছলা পিছলি কইরা 2টা মাস নষ্ট করে শেষে বিএনপিকে ঢুকতে হয়েছিল। আর তাই থেকে আপনাদের লেজমোলা হয়ে গেছিল, আলী রিয়াজের বিশেষ করে। আপনারা খেয়াল করেন নাই যে আপনারা কিসের কথা বলছেন। আপনারা যত ক্ষমতা লুজ করবেন, ক্ষমতায় থেকে কনস্টিটিউশনাল চেঞ্জটা না করতে পারেন, তার বেস্ট ওয়ে হলো পুরান কনস্টিটিউশনটা বাতিল বলে ঘোষণা করা। বাতিল বলে ঘোষণা করে নতুন কনস্টিটিউশনের রচনা। ধরেন বলবেন যে খালি পুরান কনস্টিটিউশন সবটাই আর নিব, কিন্তু এই যে যেগুলা নতুন দিতে আছি এগুলা নতুন থাকবে, সব মিলে পুরো জিনিসটা একটা নতুন কনস্টিটিউশন। এটুক বললেও হতো। এটুক না বললেই পরে যে ক্ষমতা নেবে সে আপনাকে ন্যস্ত করবে, আপনাকে যাবজ্জীবন শাস্তি দিবে কিংবা ফাঁসি দিয়ে মেরে ফেলবে। এগুলো আপনারা কেউ খেয়াল করেন নাই। এখন আইছেন আপনি তেল মারতে গেছেন ইউনূস সাহেব, নাকি উল্টা ফখরুল তেল মারতে গেছে? ফখরুল সিগন্যাল পেয়ে গেছে, তেল মারার সময় হয়ে গেছে, এখন তেল মারছে, পরে তেল মারবে, কিন্তু ইউনূস সাহেব তেল মারবেন উল্টা। কাকে? তারেক আর ফখরুলকে বলে রাখলাম হবে না। ইউনূস সাহেব এই যে চারিদিকে ব্যর্থ হয়ে গেছেন, আমেরিকা গিয়েও বুঝছেন যে আমেরিকা তাকে সাহায্য করতে পারবে না, করছে না, করবে না। তাহলে এখন উনি কি করবেন? এটা আমি অনেকবার বলেছি, আগেও বলেছি, আজকেও বলতেছে। এখন আপনারা উনি ফিরে আসলে দেখবেন দিনকে দিন ইন্ডিয়ার কুলে উঠতেছেন নিজেই। একই ফখরুল্লাহ তাই করছিল। আপনাদের মনে নেই ইন্ডিয়া থেকে ঘোড়া নিয়ে আসছিল? মনে করে দেখেন,
ফখরুলের ঘোড়া আনার কাহিনী পাবেন। এমনকি পিলখানা হত্যাকাণ্ডের সময় জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখা, যেন কোনোভাবেই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী গিয়ে বিডিআর হামলা না দেয়, এইটা নিশ্চিত করছিল মঈনুদ্দিন হাসিনার হয়ে। যে ফলে বুঝতে পারছেন তাহলে আগামী দিনে কি হবে অবস্থা, বাকিটা আপনারা হিসেব করে বাইর করে নেন। মির্জা ফখরুল আবার সে গুরুতন্ত্র শুরু করছে। তিনি বলতেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করার স্বপ্ন দেখে বলেছেন। কি সাংঘাতিক দুর্নীতিমুক্ত দেশ! আচ্ছা, তারেক জিয়ার ফখরুলের বিএনপি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ দেখতেছে। হ্যাঁ, হাসালেন, বলে না ঘোড়াও হাসবে ব্যাপারটা। কেন? যেখানে তারেকের মডেল অফ সংগঠন করা, তারেকের সংগঠন করার মডেল হইলো, আপনি যদি একটা জেলা কমিটিরও মেম্বার হইতে চান, আপনাকে আগে টাকা দিতে হবে। আগেই টাকা দিবেন, লাখ লাখ টাকা দিবেন, তাহলে কমিটির মেম্বার, প্রেসিডেন্ট সেক্রেটারি না, মেম্বার হতে গেলে টাকা দিতে হবে। সো এটাকে আমি বলছি কমিটি বিক্রি করার কাঠামো। সো তারেক জিয়ার রাজনৈতিক কাঠামো, দলের কাঠামোর ফর্মুলাটা হচ্ছে কমিটির মেম্বার হতে গেলে পয়সা দিতে হবে আগেই। কমিটি বেচা কাঠামো একটা। এরপরে ডাকসু ইলেকশন করতে যাবেন, এবার মাস্টার কেনার কাঠামো, ভাইস চ্যান্সেলর কেনার কাঠামো। বোঝা যাচ্ছে? দুর্নীতিমুক্ত, এইটা দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এমনি পাবলিকে যেটা বলতেছে চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি, ওগুলো কথা আমি নাই বা তুললাম, খালি এগুলো দিয়ে দেখেন সংগঠন করার সময় উনি কি করতেছেন। তাহলে এই জিয়াউর রহমান, সরি, এই তারেক জিয়ার বিএনপি, এইটাকে দিয়া দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখে লাইতেছেন ফখরুল। মানে এটা কি চাপার এত জোর? হ্যাঁ, বুঝতেই পারতেছেন আপনারা পাবলিকরা আপনার বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আগামীতে। দেখেন, নতুন বাবা পাইছে, এতে যদি তারেক জিয়া ফখরুলের ভাগ্য খুলে, দেখতে থাকেন। থ্যাংক ইউ।